নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। এসআইআর চলছে, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে তরজা চলছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আসুন। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্ত, যা আমাদের লাইফলাইন, জীবনরেখা, আজ সেই সীমান্তই এক ভয়াবহ ষড়যন্ত্রের একেবারে মূল কিংবা প্রধান লক্ষ্য। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুসংগঠিত বহুস্তরীয় অপরাধের নেটওয়ার্ক, ক্রিমিনাল নেক্সাস। এটি হলো বেঙ্গল বর্ডার টেরর সিন্ডিকেট। এই পশ্চিমবঙ্গের সীমানা জুড়ে যে টেরর সিন্ডিকেট বাংলাদেশ এই মুহূর্তে চালাচ্ছে কিংবা জন্ম দিয়েছে, তারই নাম বেঙ্গল বর্ডার টেরর সিন্ডিকেট। কিন্তু এই সিন্ডিকেটের মূল চালক কারা? আমাদের গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে, এই নেটওয়ার্কের প্রধান স্তরের নাম জামাত উল মুজাহিদিন বাংলাদেশ কিংবা জেএমবি বাংলাদেশ। জামাত উল মুজাহিদিন বাংলাদেশ, সংক্ষেপে জেএমবি বাংলাদেশ, এই বেঙ্গল বর্ডার টেরর সিন্ডিকেটের মেন নাম, মূল চক্রান্তকারী, মূল ষড়যন্ত্রী। আর এদের সাথে রয়েছে দ্বিতীয় স্তম্ভ আনসারুল্লাহ বাংলা টিম কিংবা এবিটি। বিভিন্ন সময় এদের কথা আপনারা শুনেছেন। জেএমবি, এবিটি, এদের স্লিপার সেল বাংলায় রয়েছে, এমন খবরও আপনারা পেয়েছেন। আজ আমরা দেখব কিভাবে তারা মালদা থেকে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের 7টি জেলাকে টার্গেট করছে এবং কেন টার্গেট করছে। এই জেএমবি কিংবা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জন্ম 1998 সালে, যাদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল প্রায় 10,000। 2005 সালের ক্র্যাকডাউনের পর তারা এখন নতুন করে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। তাদের লক্ষ্য খুব স্পষ্ট, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর দিয়ে প্রথমে প্রবেশ করবে এবং তারপর ভারতে স্লিপার সেল তৈরি করবে। কিন্তু সবচেয়ে মারাত্মক টার্গেট কোনটা জানেন? সেটা হলো সেই জায়গা যাকে আমরা বলি ভারতের চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর, দার্জিলিং জেলার শিলিগুড়ির করিডোর। আর এই করিডোরকে লক্ষ্য করে আনসারুল্লাহ বাংলা টিম সক্রিয়ভাবে কাজ করছে। গোয়েন্দাদের রিপোর্ট বলছে, তারা মুর্শিদাবাদে স্কুল এবং প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছিল, যেখানে শিশুদের মগজ ধোলাই করে স্লিপার সেল তৈরি করা হয়। মগজ ধোলাইটা কি? সত্যজিৎ রায়ের গুপিগাইন বাঘাবাইন দেখেছেন? কিংবা হীরক রাজার দেশে মনে আছে একটা ঘর ছিল যাকে বলা হতো যন্তর মন্তর ঘর। সেই যন্তর মন্তর ঘরে কোনো কৃষক ঢুকলে রাজার জয়গান গাইত এবং কৃষিকাজের দুর্নাম করত। কোনো বণিক ঢুকলে রাজার জয়গান গাইত, কোনো ক্ষুধার্ত ভিখারি ঢুকলে খিদে ভুলে গিয়ে হীরক রাজের জয়গান গাইত। বলা হতো একেবারে উৎপল দত্তর সেই ফেমাস ডায়লগ, এরে নিয়ে যাও যন্তর মন্তর ঘরে, করো এর মগজ ধোলাই। এমনই যন্তর মন্তর ঘর, একাধিক যন্তর মন্তর ঘর মুর্শিদাবাদে ছড়িয়ে ছিটিয়ে তৈরি করার পরিকল্পনা ছিল আনসারুল্লাহ বাংলার। আর এই যন্তর মন্তর ঘরগুলোতে র্যাডিক্যাল কিংবা ইসলামিক মগজ ধোলাই করার জন্য তৈরি হচ্ছিল আনসারুল্লাহ বাংলা টিম। এই মগজ ধোলাই করে শিশুদের স্লিপার সেল তৈরি করার ছক আনসারুল্লাহ বাংলা কিংবা এবিটির। ডিসেম্বর 2024-এ আসাম এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে এই আনসারুল্লাহ বাংলা টিমের 8 জন সদস্য ধরা পড়েছিল, যার মধ্যে 2 জন পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়। এই গ্রেফতার প্রমাণ করে দেয় যে তারা কেবল রিক্রুটমেন্ট করছে এমনটা নয়, তারা কাঠামো তৈরি করছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। এই সিন্ডিকেটকে সাহস দিচ্ছে কে? শুধু বাংলাদেশের জঙ্গি সংগঠন নয়, এর পেছনে রয়েছে রাষ্ট্রীয় মদত, বাংলাদেশের রাষ্ট্রীয় মদত। রিপোর্ট বলছে 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হওয়ার পর পাকিস্তানের আইএসআই ঢাকাতে আবার আনুষ্ঠানিকভাবে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে, তাদের উপস্থিতি প্রতিষ্ঠাও করেছে। অর্থাৎ পাকিস্তানি সামরিক ও গোয়েন্দা কর্মীরা এখন কূটনৈতিক আবরণে কাজ করছে। মানে যে ঢাকা, যে বাংলাদেশে পাকিস্তান বাঙালিদের কচুকাটা করল, সেই বাংলাদেশ এখন খোলা হাত নিয়ে বলছে, এসো পাকিস্তান, এককালে কচুকাটা করেছে তো কি হয়েছে, এখন এই ভূমি তোমাদের বিচরণ ক্ষেত্র। এবং কূটনীতিক আবরণে আইএসআই কাজ করছে এবং এই আইএসআই, আনসারুল্লাহ বাংলা টিম, জামাতে মুজাহিদিন বাংলাদেশ, এদেরকে
স্লিপার সেল ভারতে নিয়োগ করার জন্য, তৈরি করার জন্য সমস্ত রকম সহায়তা দিচ্ছে। এবং তার সঙ্গে এই যে ভদ্রলোকের ছবি দেখছেন, মৌলানা মাসুদ আজহার, হাফিজ সঈদ, এই সব কুখ্যাত অ্যান্টি ইন্ডিয়ান জঙ্গিরা সরাসরি বাংলাদেশ সরকারকে মদত দিচ্ছে। শুধু আইএসআই নয়, হাফিজ সঈদের লস্করে তয়বা এখন বাংলাদেশকে তাদের নতুন মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে এলইটি অপারেটিভরা আইএসআই কর্মকর্তাদের সাথে একেবারে হাই লেভেল মিটিং করছে। উদ্দেশ্য একটাই, সীমান্ত পেরিয়ে অপারেশন চালানো। এদের মগজ ধোলাইয়ের উপকরণে ডিভিশন অফ বেঙ্গল বা বাংলাকে ভাগ করা এবং এই বাংলা ভাগের জিগির তোলাকে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ বাংলাকে ভাগ করে দাও, বাংলাকে ভেঙে দাও, এই জিগির তালা চলার চেষ্টা করছে। এটা লস্করের প্ল্যান্ড অপারেশন। সেই প্ল্যান্ড অপারেশনের বীজ বুনতে কিন্তু শুরু করে দিয়েছে একেবারে বাংলাদেশ। কিন্তু এত বড় নেটওয়ার্ক চালানোর জন্য প্রচুর টাকা লাগে, জানেন তো, টাকা ছাড়া কিছুই হয় না। এত টাকা আসছে কোথা থেকে বন্ধু? এখানেই আসছে সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা। এই সিন্ডিকেট চালাচ্ছে দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি। ঠিক শুনছেন, সেই দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি, তারাই এই সিন্ডিকেটের একেবারে পেছনে। এই সিন্ডিকেট এখন মাদক কিংবা ড্রাগস পাচারকে সন্ত্রাসের অর্থে পরিণত করছে। এটাকে নার্কো টেরার ফিউশন বলা হয়, যেখানে ড্রাগ মানি সরাসরি টেরার ফান্ডিং করে। এটাকেই বলা হয় ড্রাগ ফিউশন কিংবা নার্কো টেরার ফিউশন। এই সিন্ডিকেট আফগান হেরোইন, মেথামেফটাফিমিন এবং সিনথেটিক ড্রাগস বাংলাদেশে আনছে। চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে এই মাদক সরাসরি ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলিতে আসছে। এবং আরও ভয়াবহ তথ্য, অক্টোবরের 2025-এ যে তথ্য সামনে এসেছে তা বলছে চট্টগ্রাম বন্দরে একটি পাকিস্তানি কার্গো থেকে 25 টন মাদক গ্রেডের পপি বীজ আটক করা হয়, যা আইএসআই এর গোপন পদ্ধতি ব্যবহার করে লুকিয়ে রাখা হয়েছিল। এখানেই শেষ নয়, এদের আর্থিক মেরুদণ্ড হলো জাল ভারতীয় মুদ্রা, FICN, ফরেন ইন্ডিয়ান কাউন্টারফিট নোটস, জাল ভারতীয় মুদ্রা। ঢাকার কিছু জায়গা রয়েছে, যেমন কল্যাণপুর সবজির পাইকারি বাজার, সেখানে 200 টাকার নোট, 500 টাকার নোট, এমনকি 2000 টাকার নোট জাল করার সিস্টেম রয়েছে। এই নোট ওই পাইকারি বাজারে জাল হয়, সেখান থেকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আসাম ও পশ্চিমবাংলায় ঢোকে। এটা একেবারে গোয়েন্দা রিপোর্ট বলছে। কিন্তু এরা টার্গেট করছে কাদের? পশ্চিমবঙ্গের একেবারে গরিব, অর্থনৈতিকভাবে দুর্বল যুবকদের। এদেরকে টার্গেট করার পদ্ধতি কি? 3 ধাপের প্রক্রিয়া। ফার্স্ট, যোগাযোগ বা কন্ট্যাক্ট। এদের যোগাযোগ কিংবা কন্ট্যাক্ট করা হয় ইসলামিক স্টাডি গ্রুপ এবং নথিভুক্ত করা হয় মাদ্রাসা, যাদের খারিজি মাদ্রাসা বলা হয়, সেই খারিজি মাদ্রাসাগুলোতে। অর্থাৎ ধর্মশিক্ষা দেব, ধর্মশিক্ষা দেব, ধর্মশিক্ষা দেব বলে খারিজি মাদ্রাসাতে এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর অর্থনৈতিক দুর্দশা বা সাম্প্রদায়িক বিচ্ছিন্নতায় ভুগছে এমন যুবকদের সোশ্যাল মিডিয়া বা এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম, মেসেজিং প্ল্যাটফর্ম, যেগুলো আমি আপনি প্রতিদিন ইউজ করি, সেই সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হয়, মেসেজ করা হয়, তোমার ধর্ম নিয়ে বক্তব্য রাখা হয়, ধর্ম তাকে কিভাবে মান সম্মান এবং অর্থ এনে দিতে পারে সেই ভুল বক্তব্যও রাখা হয়। বিশ্বাস করুন, কোনো ধর্মীয় পাঠ এখানে পড়ানো হয় না। ধর্মকে মুড়ে বেঁকিয়ে তার অপভ্রংশ করে একটি র্যাডিক্যালাইজড ভুল বার্তা এদের মগজে প্লান্ট করা হয়। এটাকেই তো সেই যন্তর মন্তর ঘর, সেই মগজ ধোলাই কক্ষ, যেখানে এই বাচ্চাগুলোর, এই যুবকদের, অর্থনৈতিকভাবে দুর্বল যুবকদের মগজ ধোলাই করা হয়। মার্চ মাসের 2025 গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় জামাত
উল মুজাহিদিন বাংলা কিংবা জেএমবি এবং হিজবুল তাহির HUT সক্রিয়, যারা মুর্শিদাবাদে অনুপ্রবেশ করে সুপ্ত স্লিপার সেলগুলিকে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। এদের মডেলগুলিতে সাধারণত 4 থেকে 5 জন সদস্য থাকে, তার বেশি নয়, যাদের মধ্যে থাকে আদর্শগত নেতা, রিক্রুটমেন্ট সমন্বয়কারী কিংবা রিক্রুটমেন্ট লিয়াজো অফিসার, IED কিংবা এক্সপ্লোসিভস এক্সপার্ট এবং রসদ সরবরাহকারী বা অপারেশনাল কিংবা স্ট্র্যাটেজিক এক্সপার্ট। গ্রেফতার হওয়া অপারেটিভদের কাছ থেকে যেসব নথিপত্র পাওয়া গেছে তাতে এটি পদ্ধতিগত মতাদর্শ রয়েছে। তারা গজওয়াতুল হিন্দ, গজওয়ায়ে হিন্দ কিংবা গজওয়াতুল হিন্দ অর্থাৎ ভারতের বিজয় মতবাদকে বিশ্বাস করে। এই গজওয়াতুল হিন্দ কিভাবে এই মডিউলগুলো চলে, এরা কিভাবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরকে কাউন্টার করে, সেখানে কিভাবে ঢুকে গিয়ে এরা এই সমস্ত প্রচার চালায়, জানাবো একটা ছোট্ট বিরতির পর। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, তারপর দেখাবো গজওয়াতুল হিন্দি বা কি, এই ABT, জেএমবি এদের স্লিপার সেল কিভাবে চাঙ্গা হয়, এই খারিজি মাদ্রাসার ভেতর যন্তর মন্তর ঘরের কোন খেলা চলে, আর হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে এত সন্ত্রাসবাদীরা আসছে কোন কারণে, খারিজি মাদ্রাসার ভেতরে কোন যন্তর মন্তর প্রক্রিয়া চলে আপনাদের শোনালাম, কিভাবে মগজ দোলাই করা হয় সেটাও শোনালাম, আনসারুল বাংলা এবং জামাতুল মুজাহিদিন কিভাবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে স্লিপার সেলকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছে তাও শোনালাম। এই পুরো প্রক্রিয়ায় এক রাজনৈতিক উইন্ডো খুলে দিচ্ছে। 2024 সাল যখন ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করে তখন তোরা কিছু নীতি পরিবর্তন করেছে। সেপ্টেম্বরের একটি গেজেটে বিজ্ঞপ্তি জারি হয়, পাকিস্তানি জাহাজগুলিকে কাস্টমস পরিদর্শনের বাইরে রাখা হলো। অর্থাৎ পাকিস্তান থেকে জাহাজ এলে ইউনূস সরকার সেটাকে কাস্টমস চেক করাবে না, জাহাজে কি এলো, কেন এলো, কারা আনলো, কিচ্ছু জানা যাবে না। এটা ছিল, মাফ করবেন কিছু খারাপ ভাষা মুখে চলে আসছে, এটা ছিল এই অভদ্রলোকের এক সুপরিকল্পিত চাল কিংবা ছক। পাকিস্তান থেকে অবৈধভাবে আন্তর্জাতিক নজর এড়িয়ে অস্ত্র, ড্রাগস এবং নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আনার জন্য এটাই ছিল ইউনূসের ছক। ভারত বিরোধী, জামাতি, জেহাদি ইউনূসের ছক। রেগে গেলে বয়ে গেল, যেটা সত্যি সেটা সত্যি। মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত ভারতের সঙ্গে বন্ধুত্ব দেখানোর একটি চেষ্টাও করেননি, উল্টে ভারত বিরোধী কাজকর্মকে তিনি বাড়াওয়া দিয়েছেন, তিনি বাহবা দিয়েছেন। পাকিস্তানি জাহাজগুলিকে কাস্টমস ক্লিয়ারেন্স দেওয়া কিংবা কাস্টমস পরিদর্শনের বাইরে রাখা ভারতের জন্য বড় সমস্যা। ডিসেম্বরে পাকিস্তানি নাগরিকদের জন্য নিরাপত্তা ছাড়পত্র তুলে নেওয়া হলো, অর্থাৎ পাকিস্তানের যে কোনো নাগরিক যে কোনো সময় উইদাউট সিকিউরিটি চেক বাংলাদেশে আসতে পারে। কি অদ্ভুত! ISI এজেন্ট হোক, লস্করের জঙ্গি হোক, কিচ্ছু লাগবে না, আন্তর্জাতিক নথিভুক্তকরণের প্রক্রিয়াই নেই, যে কেউ অবাধে বাংলায় ঢুকে পড়তে পারে, বাংলাদেশে ঢুকে পড়তে পারে, এমনই বক্তব্য ছিল এই ইউনূসের। বুঝুন তাহলে এই সিদ্ধান্তের ফল কি দাঁড়ালো। এই নীতিগুলি সিন্ডিকেটকে এক অবাধে চোরাচালানের করিডোর তৈরি করতে সাহায্য করবে। ISI এবং ডি কোম্পানি এই সুযোগের পুরোপুরি সুবিধা তুলল, এই সুযোগকে পুরোপুরিভাবে কাজে লাগিয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলি যখন এই নিয়ে রিপোর্ট তৈরি করছে, ঠিক সেই সময় PMLN এর রাজনীতিবিদ ইরশাদ আহমেদ খান ডিসেম্বর 2024-এ একটি বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ্যে স্বীকার করেন যে পাকিস্তানের একটি কর্মসূচি আছে অস্ত্র এবং মাদক বাংলাদেশে পাঠানো, যাতে ভারতকে বিচ্ছিন্ন করা যায়। বুঝছেন, এটা পাকিস্তানের একজন অন এয়ার স্বীকার করছে যে অস্ত্র এবং মাদক বাংলাদেশে পাঠিয়ে ভারত বিরোধী কার্যকলাপ করার জন্য পাকিস্তান একটি স্টান্স নিয়েছে। ইন্টেলিজেন্স রিপোর্টকে শিলমোহর দিল। আমাদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল এটা পাকিস্তানের এই নেতার কথায় একেবারে স্ট্যাম্প পড়ে গেল। এইবার নজর দেওয়া যাক পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হবে। এই জেলাটি সীমান্তের সাথে সরাসরি যুক্ত নয়, কিন্তু এই জেলাটা অস্ত্রের করিডোর। বীরভূম, অদ্ভুত লাগছে শুনতে তাই না? বীরভূম
মে মাসের 2025-এ বীরভূম থেকে আজমল হোসেন এবং সাহেব আলী খান নামে দুজন লস্করে তৈবার সাথে যুক্ত অপারেটিভ গ্রেফতার হন। এরা পাকিস্তানের কোর্ট অব জম্মু কাশ্মীরের পিওজেকে হ্যান্ডলারদের সাথে যোগাযোগ রাখত। বুঝছেন, পিওকের হ্যান্ডলারদের সাথে এরা যোগাযোগ রাখত, আবার জেএমবি নেতৃত্বের সাথেও সমন্বয় রাখত। বীরভূম এখন দক্ষিণবঙ্গকে উত্তরবঙ্গের সাথে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব। শুধুমাত্র দক্ষিণে নয়, উত্তরে কোচবিহার জেলাকেও প্রাথমিক ফোকাস এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়। সিতাই এবং তুফানগঞ্জ এলাকায় আইএসআই তাদের স্লিপার সেল সক্রিয় করেছে, যাদের লক্ষ্য হল ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এছাড়া ডায়মন্ড হারবারের মাধ্যমে দক্ষিণ 24 পরগনা জেলাতেও অনুপ্রবেশ পাইপলাইনের দ্বিতীয় ঘনত্ব অঞ্চল হিসেবে চিহ্নিত করছে গোয়েন্দা রিপোর্ট। সবচেয়ে সাম্প্রতিক এবং বিপজ্জনক খবর 2025 সালের এ মাসের এই নভেম্বরে গোয়েন্দা সংস্থাগুলি দেখছে এই ছোট ছোট সন্ত্রাসী দলগুলি এখন এক হচ্ছে, এদের মধ্যে ইউনিটি আসছে। তাহিদুল উলাইয়া নামে একটি নতুন জঙ্গি গোষ্ঠী জেএমবির সাথে জোট বেঁধেছে। কিন্তু সবচেয়ে মারাত্মক তথ্য হলো তারা মালদা ও মুর্শিদাবাদের নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কিংবা পিএফআই এবং তাহা ইন্ডিয়ার সাথে মিটিং করছে। এই মিটিংগুলিতে একাধিক ইমামের অংশগ্রহণ ছিল, অর্থাৎ কমিউনিটি স্তরের সমন্বয় কাঠামো এই জঙ্গি গোষ্ঠী তৈরি করছে। এই একীকরণ কিংবা ইউনিটি জঙ্গি গোষ্ঠীদের ইঙ্গিত দিচ্ছে যে সন্ত্রাস, অপরাধ এবং রাষ্ট্র স্পন্সর্ড উপাদানগুলি এখন আমাদের পূর্ব সীমান্তে এক অভূতপূর্ণ সমন্বয় তৈরি করছে। মাদক, অস্ত্র পাচার, মগজ দোলাইয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কিংবা খরিফি মাদ্রাসা তৈরি, সব কিছু একসঙ্গে চলছে। এই বেঙ্গল বর্ডার টেরর সিন্ডিকেট আমাদের প্রকৃতি দুর্বলতার নিয়ে খেলা করছে। আমরা জানি তারা কারা, আমরা জানি তাদের অর্থ কোথা থেকে আসছে, কারা দিচ্ছে, দাউদের ডি কোম্পানি। আমরা জানি তারা কোথায় ঘাঁটি গাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, এই স্লিপার সেল, এই খরিজি মাদ্রাসার প্রশিক্ষণ কেন্দ্র, এই নার্কো টেররের অর্থ, এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য কি? পশ্চিমবঙ্গের জন্য তারা যে চূড়ান্ত টার্গেট সেট করছে, আমরা কি সত্যি তার জন্য প্রস্তুত? এই উত্তর পেতে গেলে আমাদের আরও গভীরে কিছু তথ্য জানতে হবে। আসুন সেই চূড়ান্ত লক্ষ্যর দিকে তাকাই এবার। তাদের টার্গেট কেবল প্রাণহানি নয়, ভারতের আঞ্চলিক অখণ্ডতা ভেঙে দেওয়াই এই টেরর গ্রুপসগুলোর টার্গেট। শিলিগুড়ি করিডোরকে দুর্বল করা, যাতে মূল ভারত থেকে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়। এটা কেবল সন্ত্রাস নয়, এটা ভূ রাজনৈতিক সামরিক পরিকল্পনা। শিলিগুড়ি করিডোরকে হালকা করা, আলগা করা, এটাই এদের মূল লক্ষ্য। কারণ দেখুন, এই শিলিগুড়ি করিডোরই কিন্তু হচ্ছে নর্থ ইস্টে যাওয়ার একেবারে প্রধান রুট। এই শিলিগুড়ি করিডোর যদি ভাঙা যায়, তাহলে উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করা যাবে। এবং এটাই এই জঙ্গি গোষ্ঠীগুলোর এই চিকেন স্নেককে টার্গেট করাই তাদের মূল কারণ। শুধু প্রাণহানি তাদের কারণ নয়, তাদের লক্ষ্যও নয়। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, অর্থের কথা বলছিলাম, কিন্তু সেই বিষাক্ত টাকা, সেই জাল নোট কোথায় প্রিন্ট হচ্ছে বলবো, সঙ্গে থাকুন। প্রশ্ন হলো, বাংলার সীমান্তে এই সন্ত্রাসের ঘাঁটি কেন? কারণ চোখ রয়েছে এই চিকেন স্নেক। এই চিকেন স্নেক যেহেতু উত্তর পূর্ব ভারতকে ভারতের ভূখণ্ডের সঙ্গে জোড়ে, তাই এই সমস্ত জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তান এবং বাংলাদেশের লক্ষ্য চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোরকে আরও হালকা করা, আরও সমস্যার মধ্যে ফেলা। আমরা কিছুক্ষণ আগে অর্থের কথা বলছিলাম না, কিন্তু সেই বিষাক্ত টাকা, সেই জাল নোট কোথায় প্রিন্ট হচ্ছে? এটা শুধু সীমান্ত পেরিয়ে আসা সাধারণ জাল টাকা নয়, গোয়েন্দারা নির্দিষ্ট করে দেখিয়েছেন এর প্রিন্টিং কেন্দ্র হলো ঢাকার কল্যাণপুর এলাকার সবজির পাইকারি বাজার জেলা। জেএমবি অপারেটিভরা 2015 সালেই স্বীকার করেছিল যে তারা পশ্চিমবঙ্গে জাল টাকা ঢোকাতে যুক্ত। এই টাকা, এই ড্রাগ সীমান্তের চেক পয়েন্ট পেরিয়ে কাদের মদতে প্রবেশ করছে? আসলে নারকোটিক্স ট্রাফিকিং হলো এদের মূল জ্বালানি। আইএসআই এবং দাউদ ইব্রাহিমের এই গাঁটবন্ধন আফগান হেরোইন ইউরোপ এ মধ্যপ্রাচ্যের পাঠানোর রুট ব্যবহার করে। ভারতেও এই ড্রাগস ঢোকে।
ইউনূস সরকারের নীতিগত ছাড়, পলিসি এক্সাম্পশন কিভাবে এই চোরাচালানের গতি বাড়িয়ে দিয়েছে তা আমাদের মাথায় রাখতে হবে। এইবার একটি মানবিক দিক দেখা যাক, একেবারে হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল। যে যুবকরা গ্রেফতার হচ্ছে তারা বেশিরভাগই অর্থনৈতিকভাবে দুর্বল। সিন্ডিকেট তাদের কাছে যায়, রাষ্ট্রীয় নিপীড়নের মিথ্যে আখ্যান শোনায়। এই তরুণদের মুখগুলোই প্রমাণ করে সন্ত্রাসবাদ কিভাবে একটি পুরো প্রজন্মকে ভুল পথে চালিত করে, তাদের দুর্বলতাকে অস্ত্রে পরিণত করে। মুর্শিদাবাদের সেই অনিবন্ধিত মাদ্রাসাগুলিতে কি শেখানো হচ্ছিল জানেন? তাদের ব্যথায় গজওয়াতুল হিন্দের ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। পশ্চিমবঙ্গ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। আমাদের পূর্ব সীমান্তেও শুধু ভৌগোলিক রেখা নয়, এটি আমাদের জাতির নিরাপত্তা এবং পরিচয়ের পরীক্ষা। এই সিন্ডিকেট কেবল বোমাবাজি করতে আসেনি, তারা এসেছে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোকে ভেঙে ভেতরে ঢুকতে। জেএমবি, এবিটি, আইএসআই, লস্কর এবং দাউদ ইব্রাহিমের এই অপরাধ সিন্ডিকেট, এই মাদক এবং বাংলাদেশের স্টেট স্পন্সার্ড টেররিজম মারাত্মক সমীকরণ। এটিকে নিছক সন্ত্রাস বলে ভুল করা উচিত নয়। এটি হলো আমাদের পূর্বাঞ্চলকে টার্গেট করে চালানো একটি স্টেট স্পন্সার্ড যুদ্ধ, যা করছে বাংলাদেশ এবং পাকিস্তান হাতে হাত মিলিয়ে। নিরাপত্তা সংস্থাগুলির সতর্কবাণী এবং এই সিন্ডিকেটের অভূতপূর্ব একীকরণ কিংবা ঐক্য স্পষ্ট করে এই হুমকি কেবল আসছে না, এই হুমকি আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। আমাদের চোখ খোলা রাখতে হবে, সীমান্ত সুরক্ষিত করতে হবে। এই লড়াই শুধু সরকারের একার নয়, এই লড়াই আমার, আপনার, সবার। এই লড়াই আমরা লড়ব, বিশ্বাস করুন এই লড়াই আমরা জিতব। কারণ যখন যখন কেউ ভারতের ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকিয়েছে তখন তখন ভারত কড়া জবাব দিয়েছে। এই আশা রেখেই শেষ করব যে আমি আপনি একসঙ্গে হাতে হাত রেখে ভারতের শত্রুদের বিরুদ্ধে এই লড়াইয়ে সামিল হব। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।